জানো মা, ভাইয়া কত মহৎ। তোমার কাছ থেকে টাকা না পেয়ে নিজের স্ত্রীর সমস্ত গহনা নিয়ে ওই মরহুম লোকটার এতিম মেয়ের বিয়েতে দিয়ে এসেছে। বৌমার গহনা? না না, আমি আলমের কাছে যাব। মা, মা, মা। ভাবি, দরজা খোলো ভাবি। ভাবি, আরে তাড়াতাড়ি দরজা খোলো ভাবি। ভাবি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মা জ্ঞান হারিয়ে ফেলেছে। শোনো, অবস্থা বুঝতে পারছি না, সকালেই হাসপাতালে ভর্তি করতে হবে। আমি একটা মেডিকেল বোর্ড বসানোর ব্যবস্থা করছি, চলি। ভাবি, ভাবি, ডাক্তার সাহেব বললেন মাকে হাসপাতালে ভর্তি করতে হবে। না, আমি এ বাড়ি ছেড়ে, আমার স্বামীর ভিটে ছেড়ে কোথাও যাব না। আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলে আমি এই বাড়িতেই করব। আলম কোথায়? আলম, আলম। মা, ও বাইরে গেছে। আলমকে একবার ডাকো। ওর কাছে ক্ষমা চেয়ে না গেলে আমি যে বড় পারেও ক্ষমা পাবো না। ডাকো ওকে। আপনি অস্থির হবেন না মা, আমি ওকে ডেকে আনছি। না শানু, আমি যাব না। মা, আমি অসুস্থ অবস্থায় তোমাকে ডাকছে, আর তুমি যাবে না? ডাক্তার ডাকো, চিকিৎসা করো। আমি যেতে পারবো না শানু। কেন? এই জন্যে আমি আমার মৃত বাবার নামে কসম কেটেছি, আমি ওই বাড়িতে ফিরে যাব না। একজন মৃত মানুষের কসমের চেয়ে একজন মৃত্যু পথযাত্রী আবেদন অনেক বেশি। তিনি তো ভুল বুঝতে পেরেছেন, তোমাকে ডাকছেন। চলো। না, আমি ওই বাড়িতে যেতে পারবো না। আলম এসেছে। না মা, ও যদি না আসে তবে আমি ওর কাছে যাব। মা, না না, আমি ঠিক আছি। মৃত্যুর আগে আলমের হাতে এক ফোঁটা পানি মুখে না দিয়ে গেলে আমার পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি যাব, আমি যাব। আলম, দাঁড়াও মা। আমার আলম। আজ থেকে এক যুগ আগে মা গাড়ি অ্যাক্সিডেন্ট করলে রমিজউদ্দিন নামে একজন মারা যায়। তার এতিম ছেলে মেয়েকে মানুষ করার জন্য বাবার নির্দেশে আমি সাসপেন্স অ্যাকাউন্টের নাম করে প্রতি মাসে টাকা দিয়ে এসেছি। আজ তোমার গহনাগুলো তারই এতিম মেয়ের বিয়েতে দিয়ে আমি বাবার নির্দেশে শেষ দায়িত্ব পালন করলাম। কি বলছো তুমি? আলমের হাতে এক ফোঁটা পানি না খেয়ে বললে আমি যে শান্তি পাবো না। বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম মায়ের দুর্ঘটনার কথা কখনোই তাকে জানাবো না, কারণ ডাক্তার বলেছিল এই দুর্ঘটনার কথা তিনি জানলে মানসিক ভারসাম্য হারিয়ে মা যে কোনো বিপজ্জনক অবস্থায় পড়তে পারে। তাই মায়ের সুখের জন্য, মায়ের শান্তির জন্য মিথ্যেবাদী চোরের অপবাদ নিয়ে যে বাড়ি থেকে আমি চলে এসেছি, সে বাড়িতে তুমি আমাকে আর যেতে বলো না। শোনো, কোথায় যাচ্ছ ভাইয়া? পথ ছাড়, আমি তোদের সব হিসেব বুঝিয়ে দিয়ে এসেছি। না ভাইয়া, সব হিসেব তুমি বুঝিয়ে দাওনি। কামাল, টাকা পয়সা বিষয় সম্পত্তির হিসাব তুমি বুঝিয়ে দিয়েছো, কিন্তু মায়ের হিসাব তুমি বুঝিয়ে দাওনি। মার মমতার হিসাব তুমি বুঝিয়ে দাওনি। ভাইয়ের আদর সোহাগের হিসাব তুমি বুঝিয়ে দাওনি ভাইয়া। সেই হিসেব তো তোরা আমাকে বুঝিয়ে দিবি। তোরা টাকা পয়সা সম্পত্তির হিসেব আমি তোদের বুঝিয়ে দিয়েছি, কিন্তু তোরা আমার স্নেহ মমতা আদরের হিসেব বুঝিয়ে দিসনি। বাবার মৃত্যুর পর থেকে তোদেরকে নিজের ছেলে মেয়ের মতো স্নেহ মমতা দিয়ে মানুষ করেছি, সেই হিসেব আমাকে বুঝিয়ে দে। মাকে শ্রদ্ধার আসরে বসিয়ে আমি সারা জীবন সেবা করে এসেছি, তার হিসেব তোরা আমাকে বুঝিয়ে দে।
শুধু তাই নয়, তোদেরকে সন্তান স্নেহে মানুষ করতে গিয়ে আমার স্ত্রী ইচ্ছে করে তার পেটে সন্তান ধারণ করেনি, সংসারে বন্ধার অপবাদ নিয়ে মুখ বুঝে থেকেছে। এই সব কিছুর হিসেব তোরা আমাকে বুঝিয়ে দে। তোরা মা যেন কেমন করছে, আমি দিলাম কি খবর দিই? এক অবিশ্বাসী সন্তান তার মায়ের কাছে ফিরে যেতে পারে না। তোমার তোমার তুই আমাকে ক্ষমা করে দে, আমি যাবো না। সংসারের গল্প যেখানে আশায় দুঃখের চাকা ঘুরছে অবিরত, সুখ যেন মরীচিকার মতো। পানি আপন করে সবাই আপন করতে পার, ভোলা মন, ও ভোলা মন রে। আমার মা পানি খাবে কেন? আমার মা ওষুধ খাবে। আমার মা ওষুধ খাবে। খাও মা, মা খাও। আমার মার কিছু হয়নি, কিচ্ছু হয়নি। মা এখন ঘুমাচ্ছে। ঘুমাও মা, ঘুমাও। আমি তোমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছি মা, তুমি ঘুমাও। আমি তোমার পায়ে হাত বুলিয়ে দিচ্ছি মা, তুমি ঘুমাও। তুমি ঘুমাও মা, তুমি ঘুমাও। মা, 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 কমাল, আমি মেডিকেল বোর্ড বসিয়েছি, তারা সকাল 9টায় তোমার মাকে দেখবে বলেছে। ডাক্তার সাহেব, আমার অসুখের সবচেয়ে বড় ওষুধ আমি পেয়ে গেছি।
আর কোনো মেডিকেল বোর্ড আমার জন্য বসাতে হবে না। দেখুন আমার পালস, আমি সুস্থ। কি বলছেন আপনি? দেখি তো। দেখুন। তাই তো, এখন তো দেখছি পালস সম্পূর্ণ নরমাল। আসলে মায়ের কাছে সন্তানের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। আজ তা আবার প্রমাণিত হলো।